আজকে আমরা জানব তড়িৎ বিভব কি বা ইলেকট্রিক পোটেনশিয়াল বলতে কি বুঝি। আমাদের আলোচ্য বিষয় যদি তড়িৎ বিভব হবে তাহলে এই দুটো কথাকে কেন লিখেছি? তড়িৎ বিভব শক্তি এবং তড়িৎ বিভব প্রভেদ তার প্রয়োজন আছে। তার কারণ তড়িৎ বিভবকে জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে তড়িৎ বিভব শক্তি বলতে কি বোঝায়। তড়িৎ বিভব শক্তি জানলে পরে যেমন আমরা তড়িৎ বিভব কি সেটা জানতে পারবো, ঠিক তেমনই তড়িৎ বিভবের ধারণা পেলে পরে আমরা তড়িৎ বিভব প্রভেদ কি সেটাকে জানতে পারবো। সুতরাং তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আজকে আমরা তড়িৎ বিভব শক্তি, তড়িৎ বিভব এবং তড়িৎ বিভব প্রভেদ সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। ভিডিওটি তোমরা একদম মন দিয়ে দেখো, কারণ এই যে আজকের আলোচনা তড়িৎ বিভব, যেটা আমাদের মেইন আলোচনার বিষয়, সেটা স্থির তড়িতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটু দেখে নিই যে এই যে টার্মগুলো আমরা লিখেছি, তড়িৎ বিভব শক্তি, তড়িৎ বিভব এবং তড়িৎ বিভব প্রভেদ, এগুলোর ইংরেজি নামগুলো একটু দেখে নিই। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, তড়িৎ বিভব শক্তিকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, তড়িৎ বিভবকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল এবং তড়িৎ বিভব প্রভেদকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স। স্থির তড়িতের এখনো পর্যন্ত যে আলোচনা আমরা করেছি সেখানে তড়িৎ ক্ষেত্র তথা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণা আমরা পেয়েছি। সেখানে আমরা কি দেখেছি যে একটি আধান তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে। কীরকম? এইরকম যদি একটি প্লাস কিউ আধানকে আমি কোনো একটা জায়গাতে রাখি, তাহলে সেই আধানটির উপস্থিতির জন্য তার চারপাশের অঞ্চলের একটি বিশেষ পরিবর্তন আসে, বা বলা যায় যে তার চারপাশের অঞ্চলটি একটি বিশেষ বৈশিষ্ট্য অর্জন করে, যাকে আমরা কি নাম দিয়েছি? তড়িৎ ক্ষেত্র। এবং ধরে নিলাম এই যে ডট ডট লাইন দিয়ে আমরা দেখিয়েছি, এটা হচ্ছে এই আধানটির জন্য একটা তড়িৎ ক্ষেত্র। এবার তড়িৎ ক্ষেত্র যখন আমরা পড়েছিলাম সেখানে আমরা কি দেখেছি যে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি অন্য কোনো একটি আধানকে নিয়ে আসি, তাহলে এই দ্বিতীয় আধানটি এই আধানটির তড়িৎ ক্ষেত্রের জন্য একটা বল অনুভব করে, যাকে আমরা নাম দিয়েছিলাম তড়িৎ বল। তাহলে কোনো একটি আধানের জন্য এই যে কোনো একটি আধানের জন্য তার চারপাশে তৈরি হওয়া তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সব জায়গাতে সমান হয় না। তার কাছাকাছি অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বেশি, আর আমরা যত দূরে যেতে থাকবো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান তত কমতে থাকবে। এবং গাউসের সূত্র আমরা পড়েছি, গাউসের সূত্রের অ্যাপ্লিকেশন কি সেটাও আমরা দেখেছি। সেটার মেইন কাজ কি ছিল? কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত সেটাই বের করা। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রের ধারণাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সম্বন্ধে আমরা যেমন জেনেছিলাম, তেমনই আজকে তড়িৎ ক্ষেত্রকে বর্ণনা করার জন্য একটা নতুন রাশির কথা শিখব, যার নাম হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় তড়িৎ বিভব, যাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, এর আগে যখন আমরা তড়িৎ ক্ষেত্র তথা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পড়েছিলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটাকে আমরা ক্যাপিটাল লেটার ই দিয়ে প্রকাশ করেছি। এবং এটা কি ছিল? একটা ভেক্টর রাশি, এই জন্য আমরা উপরে একটা ভেক্টর চিহ্ন দিতাম। তড়িৎ বিভবকে ক্যাপিটাল লেটার ভি দিয়ে প্রকাশ করা হয়, এবং এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আর যেহেতু স্কেলার রাশি, তড়িৎ বিভব একটি স্কেলার রাশি, সুতরাং তোমরা বুঝতেই পারছো যে শুধুমাত্র মান জানলেই হবে, তার অভিমুখ বা দিক জানার কোনো প্রয়োজন নেই। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে যেমন একটা সমস্যা ছিল যে কোনো একটা আধানের জন্য তার চারপাশে তৈরি হওয়া তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোনো একটা বিন্দুতে কত হবে, সেখানে শুধুমাত্র মান জানলেই হতো না, তার পাশাপাশি আমাদেরকে এই জিনিসটাতেও খেয়াল রাখতে হতো যে সেই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার অভিমুখ কোন দিক বরাবর। তড়িৎ বিভবের ক্ষেত্রে সেই ঝামেলাটা নেই, কারণ তড়িৎ বিভব একটা স্কেলার রাশি। তাহলে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব বলতে সেই জায়গাতে তড়িৎ বিভবের মান কত সেটা জানলেই হয়ে যাচ্ছে। আর আমরা কি বললাম? তড়িৎ বিভব দ্বারা কোনো একটি আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয় সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা বর্ণনা করতে পারি। সুতরাং তোমরা বুঝতে পারছো যে তড়িৎ বিভবকে ব্যবহার করে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে পরিমাপ করতে পারি। অর্থাৎ বলা যেতে পারে যে তড়িৎ বিভবের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একটা সম্পর্ক রয়েছে। কি সেটা? কিভাবে তারা একে অপরের সঙ্গে রিলেটেড, কিভাবে আমরা একটা জানলে পরে আরেকটা কিভাবে বের করতে পারবো, এই সব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এই আলোচনাটা আজকের আলোচনা নয়,
তড়িৎ বিভবের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণা নিয়ে আমরা পরবর্তীতে একটা আলাদা ভিডিও করব। আজকে আমাদের মূল যেটা জানার বিষয় সেটা হচ্ছে তড়িৎ বিভব কী, সেইটা আমাদের জানাটা খুব জরুরি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তথা তড়িৎ ক্ষেত্রের ধারণার ক্ষেত্রে আমি চেষ্টা করেছিলাম খুব সহজভাবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে আগে একটা ফিল দেওয়ার যে তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়। আজকের আলোচনাতেও আমি ঠিক সেটাই করব। প্রথমে আমি কয়েকটা উদাহরণ দেব, তোমরা একটু মন দিয়ে দেখো, দেখবে বেশ ইন্টারেস্টিং লাগবে। তড়িৎ বিভব কি, কি অ্যাকচুয়ালি কোন জিনিসটাকে তড়িৎ বিভব বলে সেই ফিলটা প্রথমে নেওয়ার চেষ্টা করব। ক্যালকুলেশন তো খুব বড় জিনিস নয়, ক্যালকুলেশন তো ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন, তোমাকে বলে দিল এটা ইকুয়ালস টু এটা, তাহলে এটা জানলে পরে তুমি এটা জেনে যাবে। এটা তো খুব সহজ জিনিস, কিন্তু তড়িৎ বিভব বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে সেটা জানানোটা খুব জরুরি। তাহলে একটু মন দিয়ে তোমরা দেখো। এর আগে আমরা মহাকর্ষ পড়েছি, তোমরা নিশ্চয়ই মহাকর্ষের ধারণা পেয়েছ। মহাকর্ষ তো আমরা কি দেখেছি, মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশনে আমরা কি দেখেছি যে প্রত্যেকটি বস্তু, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে মহাকর্ষ বল দ্বারা। এবং পৃথিবী যখন কোনো একটা বস্তুকে আকর্ষণ করে তাকে একটা আমরা বিশেষ নামে জানি, সেটাকে বলা হয় অভিকর্ষ। অভিকর্ষ অর্থাৎ ধরে নাও ধরে নাও আমাদের পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ। এবার এই পৃথিবী পৃষ্ঠের উপরে যে কোনো একটা বস্তু, এই একটা বস্তু এখানে রাখা আছে, ধরে নাও এটা হচ্ছে একটা পাথর। আমি এক্সাম্পল হিসাবে ধরে নিলাম এই একটা পাথর পৃথিবী পৃষ্ঠে রয়েছে। আমি কি করলাম, এই পাথরটিকে এখান থেকে তুলে উপর দিকে নিয়ে যেতে চাই, কি হবে? এই যে কথাটি বললাম, পৃথিবী সবসময় প্রত্যেকটি বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, অর্থাৎ এই বস্তুটিকেও পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে একটা বল দ্বারা, যেটাকে বলা হয় অভিকর্ষ বল। এখন ধরে নাও এখানে একটা বাড়ি রয়েছে, এই রকম একটা বাড়ি আঁকি এখানে আমরা, এই হচ্ছে একটা বাড়ি। এটা কেমন বাড়ি হলো স্যার? হ্যাঁ, এটা হচ্ছে একটা 3 তলা পাকা বাড়ি। এই 1 তলা, এই 2 তলা, এই 3 তলা। তাহলে এই 3 তলা বাড়ি যখন, তাহলে 3 তলা বাড়ির ছাদে উঠতে গেলে তো আমাকে একটা সিঁড়ি ব্যবহার করতেই হবে। ধরে নাও এইরকম একটা সিঁড়ি রয়েছে, এই হচ্ছে এই একটা সিঁড়ি, প্রথম তলায় উঠলাম। এবার দ্বিতীয় তলাতে উঠতে গেলেও তো আমাকে একটা সিঁড়ি লাগবে, এই একটা সিঁড়ি আঁকলাম, এই একটা সিঁড়ি। এবার 3 তলাতে উঠতে হলেও তো একটা সিঁড়ি লাগবে, আঁকি চলো, এই একটা সিঁড়ি। ঠিক আছে, এটা দিয়ে আমরা 3 তলা বাড়ির ছাদে উঠলাম। এবার এই 3 তলা বাড়ির ছাদে এই পাথরটিকে নিয়ে আমি গেলাম, এইখানে গিয়ে দাঁড়ালাম। আমার হাতের মুঠোতে পাথরটি রয়েছে, 3 তলা বাড়ির ছাদে এখানে এসে আমি দাঁড়ালাম। এখানে আমরা তাহলে কি করলাম, পাথরটি স্থির অবস্থায় ভূপৃষ্ঠের উপরে ছিল, কোনো সমস্যা নেই। পৃথিবী তাকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে এফ বল দ্বারা, যাকে আমরা বলছি অভিকর্ষ বল। এই পাথরটিকে এখন আমি কি করলাম, উপর দিকে নিয়ে গেলাম, অর্থাৎ এই বলের যেদিকে একটু বরাবর ক্রিয়া করছে তার ঠিক বিপরীত দিক বরাবর ওপর দিকে নিয়ে গেলাম। ধরো আমি এখান থেকে এস দূরত্ব পর্যন্ত নিয়ে গেলাম, ভূপৃষ্ঠ থেকে এস দূরত্ব পর্যন্ত উপরে, অর্থাৎ এই বাড়ির ছাদে নিয়ে গেলাম। তাহলে আমি কি করলাম, এখানে বলের বিরুদ্ধে কৃতকার্য করলাম না? আমরা জানি যে কোনো একটা বস্তু, ধরে নাও এই একটা বস্তু রাখা আছে এবং সেই বস্তুর উপরে যদি আমি একটা বল প্রয়োগ করি, তার ফলে তার যদি একটা সরণ ঘটে, এটা যদি মনে করো এস পরিমাণ সরণ ঘটে, তাহলে আমি বলতে পারি আমি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ইন্টু এস এই পরিমাণ কৃতকার্য করেছি। অর্থাৎ এই ক্ষেত্রে পৃথিবী যেমন এই পাথরটিকে তার নিজের দিকে টানছে এফ বল দ্বারা, আর আমি ঠিক তার উল্টো দিক বরাবর এই সিঁড়ি বেয়ে 3 তলা বাড়ির ছাদে পাথরটিকে নিয়ে গেলাম। তাহলে আমি কী করলাম, এই বলের বিরুদ্ধে গিয়ে কিছুটা কৃতকার্য করলাম, এবং সেই কৃতকার্যের মান কত, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ইন্টু এস। এফটা হচ্ছে আমাদের অভিকর্ষজ বল আর এসটা হচ্ছে সরণ। এই কৃতকার্য কি হয়, আমরা যখন মেকানিক্সে কার্যক্ষমতা শক্তি পড়েছি তখন আমরা জানি যে এই কৃতকার্য কোনো একটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। কৃতকার্য
ডাব্লু কোনো একটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে, যেখানে স্থিতিশক্তিকে আমরা ক্যাপিটাল লেটার ইউ দিয়ে প্রকাশ করি। অর্থাৎ এই পাথরটিকে যখন আমরা 3 তলা বাড়ির ছাদে নিয়ে গেলাম, তার মানে আমি কিছুটা পরিমাণ কৃতকার্য করলাম, এবং সেই কৃতকার্য কি করলো, এই বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকলো। এবার আমি ধরে নাও এই জায়গাতে যে দাঁড়িয়ে আছে, আমার হাতের মুঠোতে পাথরটি রয়েছে, আমি হাত থেকে একটু বাড়ালাম সামনের দিকে, বাড়িয়ে পাথরটিকে জাস্ট ছেড়ে দিলাম, মানে মুঠোটা খুলে দিলাম, পাথরটা নিচের দিকে পড়া শুরু করলো। এবার পাথরটা যখন নিচের দিকে পড়ছে, সে তো গতি নিয়ে নামছে নিচের দিকে, কিন্তু সে তো প্রথমে স্থির অবস্থায় ছিল, তাহলে সেই গতিটা পেল কোত্থেকে? আমরা কি জানি শক্তি সংরক্ষণ নীতি অনুযায়ী? আমরা শক্তি সংরক্ষণ নীতি অনুযায়ী জানি যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র একটা রূপ থেকে অন্য একটা রূপে পরিবর্তিত করা যায়। অর্থাৎ এইখানে যে পাথরটি গতিশক্তি অর্জন করেছে, সেটা কোথা থেকে এসেছে? তার মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত ছিল এই ছাদে নিয়ে যাওয়ার ফলে, তার মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত হয়েছে, যার পরিমাপটা কত? এই ডাব্লিউ এর সঙ্গে সমান। এই স্থিতিশক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, দেখো জিনিসটা দেখতে আরও বেশি ইন্টারেস্টিং লাগবে। এই ধরে নাও এই আমাদের পৃথিবী পৃষ্ঠ, তার উপরে এইখানে একটা ইটের টুকরো রাখা আছে। এই হচ্ছে একটা ইটের টুকরো ভূপৃষ্ঠে রাখা আছে। এবার তুমি যদি এই ইটের টুকরোর উপরে আরেকটা ইটের টুকরো রাখো, জাস্ট সিম্পলি এনে রেখে দিলে, কোনো সমস্যা হবে কি? কোনো সমস্যা নেই। এই পাথরটা কিন্তু কিচ্ছু হবে না, নিচের যে ইটটা সেটা কিন্তু কোনো অসুবিধা হবে না, বা এটা ভাঙবে না, মোদ্দা কথা হচ্ছে এটাই। কিন্তু তুমি যদি এই ইটটিকে কিছুটা পরিমাণ তুলে, মনে করো কিছুটা পরিমাণ উপর দিকে তুললে, এই জায়গাতে নিয়ে আসলে, ঠিক আছে, নিয়ে এবার তুমি কি করলে? ছেড়ে দিলে ইটটাকে। এবার যদি ইটটাকে উপর থেকে ছেড়ে দাও, নিচের দিক বরাবর এটা নামবে, নেমে যখন এই ইটটার উপরে পড়বে, দেখবে এই ইটটা দুটো টুকরো হয়ে যাবে। কেন হলো? কারণ হচ্ছে এটাই, যখন ইটটা এইখানে ছিল বা এই ইটটা যখন এখানে আছে, এই ইটগুলোর উপরে কি করছে? পৃথিবী তার নিচের দিকে আকর্ষণ বল ক্রিয়া করছে, অভিকর্ষ বল দ্বারা নিচের দিকে টানছে। যখন আমরা এই ইটটিকে উপর দিকে টেনে নিয়ে গেলাম, এস পরিমাণ সরণ ঘটালাম, তাহলে আমি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস এই পরিমাণ কৃতকার্য করলাম, এবং সেই কৃতকার্য কি হলো? এই ইটটার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হলো। যখন আমি ইটটাকে এই উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, সেটা আবার গতি নিয়ে নিচে নেমে আসলো এবং এই পাথরটির উপরে এসে পড়লো। সে গতিশক্তির জন্য তার শক্তিটা এক্ষেত্রে অপচয় হয়ে এই ইটটাকে ভেঙে দিল, সে কিছুটা পরিমাণ কার্য করলো আবার এখানে। কথাটা বুঝতে পারলে তো? সেই কথাটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে কোনো একটা বস্তুকে যখন উপরের দিকে তুলে নিয়ে যাই, তার মধ্যে কিছুটা শক্তি সঞ্চিত হয়। সেই শক্তিটাকে ব্যবহার করেই এই ইটটা কিন্তু পরবর্তীতে ভেঙে গেল যখন এটা নিচের দিকে নেমে এলো। পরিষ্কার? তাহলে এই যে অভিকর্ষজ বল এফ, এই বলের বিরুদ্ধে গিয়ে আমি যে কার্য করলাম, তার জন্য এই বস্তুটার মধ্যে, এই পাথরটির মধ্যে যে শক্তি সঞ্চিত হলো, সেই শক্তিকে বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি। কি বললাম? এই শক্তিটিকে বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি অর্থাৎ ইউ। অভিকর্ষীয় স্থিতিশক্তিকে আমরা আরেকটা নামে জানি, সেটা হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি। বিভব শক্তি। তাহলে এই কথাটুকু আমি কেন বললাম? এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের যে মূল আলোচ্য বিষয় তড়িৎ বিভব শক্তি, তড়িৎ বিভব এবং তড়িৎ বিভব প্রভেদ, এটার সঙ্গে এটাকে রিলেট করাটা খুব সহজ। কিভাবে? দেখো, এখানে আমরা কি দেখলাম? এই যে পাথরটিকে আমরা 3 তলা বাড়ির ছাদে নিয়ে গেলাম, কিছুটা পরিমাণ কার্য করলাম, তার মধ্যে কিছুটা শক্তি সঞ্চিত হলো, যেটাকে কি বলা হয়? স্থিতিশক্তি। তাহলে এই অভিকর্ষজ বলের বিরুদ্ধে গিয়ে যে কার্য করলাম, তার জন্য যে শক্তি সঞ্চিত হলো, তাকে আমরা বলছি অভিকর্ষীয় স্থিতিশক্তি, যাকে আমরা অভিকর্ষীয় বিভব শক্তি নামেও জানি। এবার ধরে নাও এই যে বস্তুটি ছিল বা পাথরটি ছিল, তার ভর হচ্ছে এম। তাহলে এম ভরের বস্তুটিকে এস পরিমাণ সরণ ঘটানোর জন্য এই অভিকর্ষজ বল এফ এর বিরুদ্ধে গিয়ে
তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ যদি ইউ হয়, অর্থাৎ এম ভরের বস্তুতে সঞ্চিত স্থিতিশক্তি বা বিভব শক্তি যাই বলো না কেন, স্থিতিশক্তি সেটা যদি ইউ হয়, তাহলে একক ভরের বস্তুতে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাপ কত হবে? ইউ ডিভাইডেড বাই এম। এইটাকে বলা হয় অভিকর্ষীয় বিভব। অর্থাৎ একক ভরের কোনো একটি বস্তুর মধ্যে সঞ্চিত যে স্থিতিশক্তি বা বিভব শক্তি সেটাই হচ্ছে অভিকর্ষীয় বিভবের পরিমাপ। বোঝা গেল? তাহলে এই কথাটিকে আমরা কেন রিক্যাপ করলাম? এই মহাকর্ষের ধারণা থেকে এই যে জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি জেনেছি। এই কথাগুলো রিক্যাপ করার উদ্দেশ্য হচ্ছে আজকের আলোচনা বিষয়ের সঙ্গে এটাকে রিলেট করা। দেখো এবার ব্যাপারটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এই যে প্লাস কিউ আধানটি রয়েছে তার জন্য তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, এবং এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো অন্য কোনো একটি আধান এইখানে আমি নিয়ে এলাম, যে আধানটি হচ্ছে প্লাস স্মল কিউ। এবার এটাও ধনাত্মক আধান, এটাও ধনাত্মক আধান। এই আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আসার কারণে এর উপর একটা বল ক্রিয়া করবে, যাকে আমরা কি বলছি? তড়িৎ বল। এবং যেহেতু এই দুটো সমজাতীয় আধান, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, এবং বিকর্ষণের জন্য কি হবে? এই আধানটিকে দূরের তরফ ঠেলবে, বিকর্ষণ করবে, ধরো এই দিক বরাবর ঠেলছে। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল যে এই যে তড়িৎ বল, কুলম্বের সূত্রানুসারে এই তড়িৎ বলের মান কত হয়? F is equals to 1/4 pi epsilon naught ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে এই দুটো আধানের মধ্যবর্তীকার দূরত্ব। পরিষ্কার? তাহলে এই যে তড়িৎ বল ক্রিয়া করার কারণে কি হবে? এই আধানটি তো আর এই জায়গাতে থাকবে না, এই দিক বরাবর এই দিকে সরে আসবে। ধরে নাও এই আধানটি এখান থেকে সরে এই জায়গাতে এলো। আমি যদি এই আধানটিকে ধরে জোর করে আবার এই জায়গাতে নিয়ে আসি, তাহলে আমি কি বলতে পারি? এই বলের বিরুদ্ধে গিয়ে আমি কিছুটা পরিমাণ কার্য করলাম। তাহলে সেই কার্য কি হবে? এই আধানটির মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। এই ক্ষেত্রে যেমন অভিকর্ষজ বলের বিরুদ্ধে গিয়ে কার্য করেছিলাম বলে সেই ক্ষেত্রে যে সঞ্চিত স্থিতিশক্তি সেটাকে আমরা বলছিলাম অভিকর্ষীয় স্থিতিশক্তি। এই ক্ষেত্রে তড়িৎ বলের বিরুদ্ধে গিয়ে আমরা যে কার্য করলাম তার কারণে যে এর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হবে তাকে আমরা কি বলবো? তড়িৎ স্থিতিশক্তি। আর তড়িৎ স্থিতিশক্তিকে আমরা কি বলতে পারি? তড়িৎ বিভব শক্তি। পেলাম ধারণা তড়িৎ বিভব শক্তি কি? অর্থাৎ আমি কি বললাম? যে এই প্লাস কিউ আধানটি এই ক্যাপিটাল প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকার কারণে তার উপরে একটা তড়িৎ বল ক্রিয়া করবে। কি ধরনের বল? বিকর্ষণধর্মী তড়িৎ বল। যার কারণে কি হবে? এই আধানটি এই জায়গা থেকে দূরে সরে যাবে। ধরে নিলাম আমরা এই আধানটি এখান থেকে সরে এই জায়গাতে চলে এলো। এবার আমি যদি আধানটিকে এখান থেকে ধরে জোর করে এইদিকে আবার নিয়ে আসি, তাহলে আমি কি করলাম? অ্যাকচুয়ালি এই বলের বিরুদ্ধে গিয়ে কিছুটা পরিমাণ কার্য করলাম, এবং সেই কার্য কি হবে? তার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। এই ক্ষেত্রে আমরা কি দেখলাম? এই পাথরটির ওপরে ক্রিয়া করছে অভিকর্ষজ বল F, এবং তার বিরুদ্ধে গিয়ে আমি কিছুটা পরিমাণ কার্য করলাম, যার কারণে তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তিকে আমরা কি বলছি? অভিকর্ষীয় স্থিতিশক্তি। তাহলে এক্ষেত্রে তড়িৎ বলের বিরুদ্ধে গিয়ে যে কার্য করলাম তাকে আমরা কি বলবো? তড়িৎ স্থিতিশক্তি, যাকে আমরা আরেকটা কি নামে বলতে পারি? তড়িৎ বিভব শক্তি। তাহলে বুঝতে পারলে যে তড়িৎ বিভব শক্তি কি। এইবার আমরা দেখব তড়িৎ বিভব কি। ঠিক যেমনটি আমরা এখানে দেখলাম যে অভিকর্ষীয় বিভব শক্তি কি, তারপরে আমরা দেখলাম যে অভিকর্ষীয় বিভব কি। অভিকর্ষীয় বিভব হচ্ছে একক ভরের বস্তুর মধ্যে সঞ্চিত যে স্থিতিশক্তি, তাই হচ্ছে অভিকর্ষীয় বিভবের পরিমাপ। এটাকেই আমরা এই ক্ষেত্রে কাজে লাগাবো। আমরা যখন মহাকর্ষ পড়েছিলাম তখন আমরা দেখেছি যে প্রত্যেকটা বস্তু চায় তার সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থানে থাকতে। প্রত্যেকটি বস্তুর ক্ষেত্রে তার সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থান হচ্ছে ভূপৃষ্ঠ। এই যে পাথরটি এখানে রয়েছে, এই পাথরটির এইখানে থাকার কারণ হচ্ছে এটাই হচ্ছে তার সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থান। নদীর জল যেটা পাহাড় থেকে বেয়ে নিচের দিকে নেমে আসছে, কেন নিচের দিকে নেমে আসছে? বা গাছের ফল সেটা নিচের দিকে নেমে আসছে, কেন নেমে আসছে? হ্যাঁ, এটা অবভিয়াসলি কারণ যে মহাকর্ষ বলের কারণে নিচের দিকে নেমে আসছে। তবে এর পাশাপাশি এটাকেও মনে রাখতে হবে
এই যে প্রত্যেকটা বস্তু ভূপৃষ্ঠে নেমে আসছে, নদীর জল পাহাড় থেকে নিচে ভূপৃষ্ঠে নিচে নেমে আসছে, আবার গাছের ফল সেটাও ভূপৃষ্ঠে নিচে নেমে আসছে, তার একটা অন্যতম কারণ হচ্ছে ভূপৃষ্ঠে হচ্ছে সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থান, এবং প্রত্যেকটি বস্তু চায় তার সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থানে থাকতে। আধানের ক্ষেত্রে কি হয়, এখানে আমরা দেখব যে এই প্লাস স্মল কিউ আধানটির জন্য সেই সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থানটা ঠিক কোথায়। একটু আমরা নিচের দিকে নেমে আসি, এখানে জায়গা নেই, এটাকে আমরা এখানে আসি, এখানে ওই আগের মতো ছবিটাকে একটু এঁকে নিই। ঠিক এই রকম যে এই প্লাস কিউ আধানটির জন্য তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, এবং সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অন্য কোনো একটি আধান প্লাস স্মল কিউকে আমি এখানে নিয়ে এলাম, তার জন্য তার উপরে একটা তড়িৎ বল ক্রিয়া করছে, এই দিক বরাবর বিকর্ষণধর্মী তড়িৎ বল, যার কারণে এই আধানটি দূরে সরে যাচ্ছে। এবং এর মধ্যে যে ক্রিয়াশীল যে তড়িৎ বল, সেই তড়িৎ বলের মান কত হচ্ছে, F = 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে এদের মধ্যবর্তীকার ডিস্টেন্স। কুলম্বের সূত্র থেকে আমরা এটা পেয়েছি। এবার আমরা কি দেখলাম যে এই প্লাস কিউ আধানটি এই আধানটির তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকার জন্য তার উপরে একটা বিকর্ষণধর্মী তড়িৎ বল ক্রিয়া করছে, যার ফলে কি হচ্ছে এই আধানটি এই আধান থেকে দূরে সরে যাচ্ছে। এখন যদি মনে করো এই আধানটি কোনো একটা জায়গাতে এসে এখানে চলে আসে, আমরা যদি আধানটিকে এখান থেকে টেনে আবার এই জায়গাতে নিয়ে আসি, তাহলে আমাদেরকে বলের বিরুদ্ধে কিছু পরিমাণ কার্য করতে হবে। সেই কার্য কি হবে, এই আধানটির মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে, যেটাকে আমরা বলছি তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তি বা তড়িৎ বিভব শক্তি। এবং তড়িৎ বিভব শক্তি ইউর পরিমাপটা কত হয়, কৃতকার্য ডাব্লিউ এর সঙ্গে সমান হয়। কৃতকার্য ডাব্লিউ এর সঙ্গে সমান হয়, আর ডাব্লিউ মানে কত, F × S, তাই কি না? তাহলে এই আধানটির মধ্যে ক্রিয়াশীল যে তড়িৎ বল এবং সেই বলের বিরুদ্ধে যে আমরা সরণ ঘটালাম সেটা যদি S হয়, তাহলে আমাকে W = Fs পরিমাণ কৃতকার্য করতে হয়েছে এই তড়িৎ বলের বিরুদ্ধে গিয়ে, সেটা তার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত রয়েছে, যার পরিমাপ কত হচ্ছে কৃতকার্য ডাব্লিউ এর সঙ্গে সমান। এবার আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে এই আধানটির সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থান কোথায়। যেমন আমরা দেখেছি প্রত্যেকটি বস্তুর ক্ষেত্রে তার সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থান হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, একটি আধানের ক্ষেত্রে সেটা কোথায় হয়। দেখো এই যে এফ এর মান যদি শূন্য হয়ে যায়, তাহলে কৃতকার্য ডাব্লিউ এর মান শূন্য হয়ে যাবে না? এই এফ এর মানটা শূন্য কখন হবে, যখন আর এর মানটা ইনফাইনাইট বা অসীম হয়ে যাবে। কি বললাম কথাটা, যখন আর = ইনফাইনাইট, অর্থাৎ আর অসীম হয়ে যাবে। আর কি, এই প্লাস ক্যাপিটাল কিউ এবং প্লাস স্মল কিউ এই আধান দুটির মধ্যবর্তীকার দূরত্ব আর, আধান দুটির মধ্যবর্তীকার দূরত্ব আর যখন অসীম হয়ে যাবে, তখন তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান সেটা শূন্য হয়ে যাবে। আর তড়িৎ বলের মান যদি শূন্য হয়ে যায়, তাহলে কৃতকার্য শূন্য, বা পরোক্ষভাবে আমরা বলতে পারি তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তির মান শূন্য। অর্থাৎ একটি আধানের জন্য তার সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থান হচ্ছে অসীম দূরত্ব। অর্থাৎ একটা প্লাস স্মল কিউ আধান প্রাথমিকভাবে আর = ইনফাইনাইট অর্থাৎ অসীম দূরত্বে অবস্থান করে। এইবার ধরো এই আধানটি প্রাথমিক অবস্থানে, এই যে আধানটি প্রাথমিকভাবে এই অসীম দূরত্বে ছিল সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থানে, আমি কি করলাম, এই আধানটিকে ধরে টেনে নিয়ে আবার এই জায়গাতে নিয়ে আসলাম। ধরো এই জায়গাটার একটা নাম দিলাম, এটা নাম হচ্ছে এ বিন্দুতে নিয়ে আসলাম। তাহলে আমাকে কি করতে হলো, এই তড়িৎ বলের বিরুদ্ধে গিয়ে কিছুটা পরিমাণ কার্য করতে হলো, এবং সেটা তার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। সেটা আমরা কি বলছি, তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তি। তাহলে এই বিন্দুতে এই প্লাস স্মল কিউ আধানটি আনার জন্য তড়িৎ বিভব শক্তির একটা ভ্যালু আমরা পাবো। আচ্ছা, এই আধানটিকে যদি আমরা এই অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে না নিয়ে এসে আমি যদি কোনো একটা বিন্দু বিতে নিয়ে আসতাম, তাহলে কি আমরা একই তড়িৎ বিভব শক্তির মান পেতাম? তা কিন্তু পেতাম না। অর্থাৎ এই প্লাস কিউ আধানটিকে এই প্লাস ক্যাপিটাল কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে নিয়ে আসতে হলে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, বা তার মধ্যে যে পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত থাকে, বি বিন্দুতে নিয়ে আসলে পরে তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ এ বিন্দুতে যে স্থিতিশক্তির পরিমাপ বা বিভব শক্তির পরিমাপ, বি বিন্দুতে বিভব শক্তির পরিমাপটা আলাদা।
অর্থাৎ একই আধানের জন্য একটি আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বিন্দুতে তড়িৎ বিভব শক্তির মান বিভিন্ন হচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি যে একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বিন্দুর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের কারণে একই আধানের জন্য বিভিন্ন বিন্দুতে তড়িৎ বিভব শক্তির মান বিভিন্ন হয়। তাহলে প্রত্যেকটি বিন্দুর মধ্যে অন্তর্নিহিত যে বিশেষ বৈশিষ্ট্য সেটাকেই বলা হয় তড়িৎ বিভব। কি বললাম? তড়িৎ বিভব। ব্যাপারটাকে বোঝো, আমি আরেকবার বলছি কথাটাকে। যেই প্লাস কিউ আধানটিকে আমি অসীম দূরত্ব, তার সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থান অসীম দূরত্ব থেকে আমি এই প্লাস ক্যাপিটাল কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ বিন্দুতে নিয়ে আসলাম, তাহলে আমাকে কিছুটা পরিমাণ কৃতকার্য করতে হলো, সেটা তার মধ্যে বিভব শক্তি রূপে সঞ্চিত থাকলো। এই আধানটিকে যদি অসীম দূরত্ব থেকে আমি বি বিন্দুতে নিয়ে আসি, তাহলে যে কৃতকার্য করতে হবে সেটা কিন্তু আলাদা হবে। অর্থাৎ বি বিন্দুতে এই আধানটির মধ্যে সঞ্চিত যে স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তি সেটা আলাদা হবে। এটাকে যদি আমি অন্য কোনো একটা বিন্দু সিতে নিয়ে আসতাম, তাহলে সেই ক্ষেত্রে তড়িৎ বিভব শক্তির মান বিভিন্ন হতো। অর্থাৎ কোনো একটি আধানের তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে তড়িৎ বিভব শক্তির মান বিভিন্ন হচ্ছে একই আধানের জন্য। অর্থাৎ বলা যেতে পারে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রতিটি বিন্দুর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেই বিশেষ বৈশিষ্ট্যের কারণেই একই আধানের জন্য বিভিন্ন বিন্দুতে তার মধ্যে সঞ্চিত তড়িৎ বিভব শক্তির মান বিভিন্ন হচ্ছে। এই প্রত্যেকটি বিন্দুর মধ্যে অন্তর্নিহিত সেই বিশেষ বৈশিষ্ট্যটিকেই বলা হয় তড়িৎ বিভব। যেমনটা আমরা দেখেছিলাম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রেও, তড়িৎ ক্ষেত্র তথা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণার ক্ষেত্রেও দেখেছিলাম যে প্রত্যেকটি বিন্দুর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যার কারণে একই আধানের জন্য বিভিন্ন বিন্দুতে তার উপরে ক্রিয়াশীল তড়িৎ বলের মানটাও বিভিন্ন হচ্ছে, তাই না? তাহলে প্রত্যেকটি বিন্দুর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, সেটাকে আমরা কি বলছিলাম? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে বলা যায় যে কোনো একটা বিন্দুর মধ্যে যেমন একটা বিশেষ বৈশিষ্ট্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য রয়েছে, ঠিক তেমনই সেই বিন্দুতে তড়িৎ বিভবও রয়েছে। তাহলে তড়িৎ বিভবের ফিল্ডটা তোমরা পেলে, তড়িৎ বিভবের ধারণাটা পেলে যে তড়িৎ বিভব হচ্ছে কোনো একটি আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দুর একটা বিশেষ বৈশিষ্ট্য, যার কারণে কি হয়, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যেই বিভিন্ন বিন্দুতে একই আধানের জন্য তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির মান বা তার মধ্যে সঞ্চিত তড়িৎ বিভব শক্তির মান বিভিন্ন হয়। সেই বিশেষ বৈশিষ্ট্যটিকে বলা হয় তড়িৎ বিভব। এবং কোনো একটি আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রতিটি বিন্দুতে যেমন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য রয়েছে, ঠিক তেমনই প্রতিটি বিন্দুতে তড়িৎ বিভবও রয়েছে। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমাদেরকে এই ইনফরমেশনটা দেয় যে কোনো একটি আধানকে এই বিন্দুতে নিয়ে এলে পরে সেই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যদি আমার জানা থাকে, তাহলে এই আধানটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান কত হবে সেটা আমরা সহজেই পেয়ে যাই। তার কারণ আমরা কি জানি, যে আমরা জানি F = Q × E, অর্থাৎ কিউ পরিমাণ আধানকে ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যযুক্ত কোনো একটা অবস্থান এতে যদি আমি নিয়ে আসি, তাহলে তার উপরে কত বল ক্রিয়া করবে এই এফ বলের মানটা সেটা আমরা সহজেই পেয়ে যাই। ঠিক তেমনইভাবে তড়িৎ বিভবের ধারণা থেকে আমরা এই ইনফরমেশনটা পাই যে কোনো একটা বিন্দুতে আমি যদি একটা মুক্ত আধানকে এনে এখানে ছেড়ে দিই, তাহলে সেই আধানটি কোন দিক বরাবর যাবে সেটা আমরা বুঝতে পারি। সেটা কি এই আধানটির দিকে আসবে না এই আধানটি থেকে দূরে সরে যাবে, সেই ইনফরমেশনটা আমরা তড়িৎ বিভবের ধারণা থেকে পাই। বোঝা গেল? তাহলে তড়িৎ বিভব শক্তি কি সেটা আমরা যেমন জানলাম, তাহলে তড়িৎ বিভব কি সেই ধারণাটাও পেলাম। এবার আমরা দেখব যে তড়িৎ বিভবকে কিভাবে পরিমাপ করতে হয়। এই যে আমরা একটু আগে দেখলাম যে এম ভরের বস্তুর মধ্যে সঞ্চিত যে অভিকর্ষীয় স্থিতিশক্তি সেটা ইউ, একক ভরের বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি বা অভিকর্ষীয় বিভব শক্তির মান কত হবে? U/m, সেটাকেই বলা হয় অভিকর্ষীয় বিভব। এক্ষেত্রেও ঠিক তাই হয় যে প্লাস কিউ আধানের মধ্যে এই প্লাস কিউ আধানে সঞ্চিত স্থিতিশক্তি সেটা যদি ইউ হয়, তাহলে একক ধনাত্মক আধানের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির মান কত হবে? U/Q। ইউটা অ্যাকচুয়ালি কি? ইউটা হচ্ছে আমাদের ডাব্লিউ এর সঙ্গে সমান, কৃতকার্য ডাব্লিউ এর সঙ্গে সমান। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? W/Q। এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব।
এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব, অর্থাৎ ক্যাপিটাল লেটার ভি। অর্থাৎ আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ। এটাই হচ্ছে কোনো একটা বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান কত সেটা পরিমাপ করার ফর্মুলা। এবার আমরা একটু দেখে নিই যে তড়িৎ বিভবের সংজ্ঞাটা কি। তার জন্য একটু এর উপর দিকে তুলে নিই, ঠিক আছে। আমরা এবার দেখব তড়িৎ বিভবের সংজ্ঞাতে কি বলা হচ্ছে। একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে বলতে আমরা যেই বিন্দুতে তড়িৎ বিভবের মানটা জানতে চাইছি সেই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। আরেকবার পড়ি, একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে, অর্থাৎ যেই বিন্দুতে আমরা তড়িৎ বিভব মাপতে চাই সেই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। দেখো তো আমরা এটাই জানলাম কিনা। এই প্লাস স্মল কিউ আধানটি প্রাথমিকভাবে অসীম দূরত্বে ছিল, আর ইকুয়ালস টু ইনফাইনাইট ডিস্টেন্সে। আমরা এই ইনফাইনাইট ডিস্টেন্স থেকে কোথায় নিয়ে এলাম, এই এ বিন্দুতে নিয়ে এলাম। তাহলে এই এ বিন্দুতে নিয়ে আসতে আমাকে কিছুটা পরিমাণ কৃতকার্য করতে হয়েছে। কতটা পরিমাণ? ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়েছে। সেই কৃতকার্য তার মধ্যে কি স্থিতিশক্তি রূপে সঞ্চিত ছিল, যেটাকে আমরা বলছি কি তড়িৎ স্থিতিশক্তি বা তড়িৎ বিভব শক্তি, যেটা ইউটা কার সঙ্গে সমান? ডাব্লু এর সঙ্গে সমান। এবার তাহলে কিউ পরিমাণ আধানের সঞ্চিত স্থিতিশক্তি যদি ইউ হয়, তাহলে একক ধনাত্মক আধানের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে? ইউ বাই কিউ, অর্থাৎ ডাব্লু বাই কিউ, কারণ ইউটা হচ্ছে ডাব্লু এর সঙ্গে সমান, তাই ডাব্লু বাই কিউ। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি যে কিউ পরিমাণ আধানকে আনতে যদি আমাকে ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে কত পরিমাণ কৃতকার্য করতে হবে? ডাব্লু বাই কিউ। সেটাই হচ্ছে তড়িৎ বিভব। এই কথাটি এখানে বলা হচ্ছে। একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে, এই ক্ষেত্রে তো আমরা অসীম দূরত্ব থেকেই নিয়ে যাচ্ছি, অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণ আধানকে নিয়ে যেতে এ বিন্দুতে আমাকে ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হচ্ছিল। তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কত কৃতকার্য করতে হবে? ডাব্লু বাই কিউ। সেটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব। একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। সুতরাং তড়িৎ বিভব কি তার ধারণা আমরা পেয়ে গেলাম, এটা তার সংজ্ঞা, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে তড়িৎ বিভব তো হচ্ছে একটি স্কেলার রাশি, তার মান কত সহজে আমরা পেয়ে গেলাম, দিক জানার আমার কোনো প্রয়োজন নেই। এবার তড়িৎ বিভবের একক কি সেটা আমরা একটু দেখে নিই। তড়িৎ বিভবের একক দেখো, আমরা জানলাম ভি ইজ ইকুয়ালস টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ। এবার ডাব্লু মানে হচ্ছে কৃতকার্য, কৃতকার্যের একক কী হয়? জুল। এসআই পদ্ধতিতে যদি মাপি তাহলে জুল। আর আধানের একক কী হয়? কুলম। তাহলে ভি এর একক কী হলো? তাহলে ভি এর একক হলো জুল পার কুলম। এই জুল পার কুলমকে একসঙ্গে বলা হয়, খুব পপুলার নাম, সেটা হচ্ছে ভোল্ট, যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। আমরা যখনই তড়িৎ বিভবকে মেজার করি তখন আমরা ভোল্ট এককে মেজার করি, জুল পার কুলম বারবার লিখি না। কিন্তু সবসময় মনে রাখবে যে ভোল্ট মানে হচ্ছে জুল পার কুলমকেই বোঝাচ্ছে। তাহলে আমরা যদি এটাকে এসআই পদ্ধতিতে না মেপে সিজিএস পদ্ধতি মাপি তাহলে কি হবে? জুলটা হয়ে যাবে তখন আর্গ, আর আধানের একক কুলম্বের জায়গায় হয়ে যাবে স্ট্যাট কুলম। তাহলে সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কত হবে? আর্গ পার স্ট্যাট কুলম। পরিষ্কার? তাহলে তড়িৎ বিভব শক্তি কি, তড়িৎ বিভব কি, তড়িৎ বিভবের পরিমাপ করার জন্য এক্সপ্রেশনটা যেটা সেটা আমরা পেয়ে গেলাম, তড়িৎ বিভবের একক কি সেটা আমরা জেনে গেলাম। এবার আমাদের কাছে বাকি রইল কি? তড়িৎ বিভব প্রভেদ কি। তাহলে আজকের আলোচনা আমরা যেখান থেকে শুরু করেছিলাম, যে আমাদের আলোচনার আজকের মূল বিষয় ছিল তড়িৎ বিভব কি। এবার তড়িৎ বিভব সম্বন্ধে পড়তে গিয়ে আমাদের প্রথমেই যেটা আমি কথা বলেছিলাম যে তড়িৎ বিভবকে জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে তড়িৎ বিভব শক্তি বলতে কি বোঝায়।
সেই ধারণা আমরা পেলাম। মহাকর্ষের ধারণা থেকে শুরু করে আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তি তথা অভিকর্ষীয় বিভব শক্তির ধারণা পেয়েছি। সেই অভিকর্ষীয় বিভব শক্তির ধারণাকে কাজে লাগিয়ে আমরা সহজেই একটি আধানের জন্য তড়িৎ বিভব শক্তি কত হয় বা সেটা কিভাবে আমরা মেজার করতে পারি সেই ধারণা আমরা পেয়ে গেলাম। তারপরে সেই তড়িৎ বিভব শক্তির ধারণাকে ব্যবহার করে আমরা তড়িৎ বিভবের মান কত হবে কোনো একটি আধানের জন্য তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটি বিন্দুতে তড়িৎ বিভবের মান কত সেটা আমরা সহজেই বের করতে পারি। সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। তার সংজ্ঞাটাও এখান থেকে আমরা দেখলাম, তার একক কী সেটাও আমরা পেলাম। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। এর পরের ভিডিওতে দেখব যে তড়িৎ বিভব প্রভেদ বলতে কী বোঝায়। কারণ তড়িৎ বিভব প্রভেদকে যদি আমি এই একই ভিডিওর মধ্যে রাখতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর পরের ভিডিওতে আমরা দেখব যে তড়িৎ বিভব প্রভেদ বলতে কী বোঝায়। সেটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, তোমরা অবশ্যই এই পরের পার্টটিকে দেখবে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো যে তড়িৎ বিভব প্রভেদ বলতে কী বোঝায়। তারপরে আমরা দেখব যে তড়িৎ বিভবের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কী সম্পর্ক, সেটাকে ব্যবহার করে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান কী করে বের করা যায় সেগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে একের পর এক আমরা দেখতে থাকব। তো ভিডিওগুলি তোমরা পরপর দেখতে থাকো। ঠিক আছে, তাহলে আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।